প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো হসপিটাল রেস্টিপাড়া টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা দৈনন্দিন জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এর মধ্যে অন্যতম হচ্ছে ঘাড় ব্যথা। এই ঘাড় ব্যথা একটা কমন রোগ। এটা অনেকের ক্ষেত্রেই জীবনের কোনো না কোনো সময় এটা হয়ে থাকে। এই ঘাড় ব্যথা কিন্তু নানাবিধ কারণে প্রিয় দর্শক হয়ে থাকে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি। সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি বিষয়টা কি? সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি হলো যে আমাদের যে সার্ভাইকেল রিজনে, অর্থাৎ আমাদের যে ঘাড়ের অংশের যে মেরুদণ্ডের যে অংশটুকু আছে, সেখানে কোনো জায়গায় যদি নার্ভের মধ্যে চাপ পড়ে কোনো কারণে, তখন ব্যথাটা ঘাড়ে এবং ঘাড় থেকে হাতের দিকে চলে আসে এবং ব্যথার সাথে অনেক সময় ঝিঝি, অবশ এবং ভারী ভারীও অনুভব করে। এই ধরনের উপসর্গ রোগীরা সাধারণত বলে থাকেন। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে ডিস্ক প্রলাপস যদি হয় বা ডিস্ক যদি স্লিপ হয়, অর্থাৎ আমাদের মেরুদণ্ডের কশেরুকার, দুইটা কশেরুকার মাঝখানে যে জেলির মতো পদার্থ থাকে সেটাকে ডিস্ক বলা হয়। ডিস্ক যদি সরে গিয়ে নার্ভে চাপ দেয়, সেক্ষেত্রে এটা হতে পারে। আবার অনেক সময় ডিজেনারেটিভ চেঞ্জের কারণে আপনার হাড়ের মধ্যে অতিরিক্ত হাড়, যেটাকে বলে অস্টিওফাইট বা স্পার তৈরি হয়ে, সেই স্পার আপনার যেদিক দিয়ে নার্ভ বের হয়ে আসে সেই ফোরামেনটাকে নেরো করে দেয় বা চাপ দেয়। নার্ভের মধ্যে চাপ দিলে এই ধরনের আপনার সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের রোগীরা সাধারণত দেখা যায় যে হাত একটু উপরের দিকে উঠালে ব্যথাটা একটু কম অনুভব করে। আদারওয়াইজ ব্যথাটা কিন্তু প্রচন্ড রকম কষ্ট দেয়। বিশেষ করে হাতের ব্যথার সাথে ঝিঝি, অবশ ভারী ভারীটা খুবই বেশি থাকে। তো এই ধরনের সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি রোগীদের ক্ষেত্রে, অথবা হাতে ঝিঝি, অবশ ভারী ভারী এই ধরনের রোগীদের ক্ষেত্রে আসলে মূলত চিকিৎসা ব্যবস্থাটা কি সেটি একটু জানা দরকার। কারণ বহু মানুষ এই ধরনের সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি বা ঘাড় ব্যথা, হাত ব্যথায় ভুগতেছেন, দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, নার্ভের ওষুধ খাচ্ছেন, কিন্তু ব্যথা কমাতে পারছেন না। আসল বিষয়টা হলো যে মূল যে চিকিৎসাটা, সে পূর্ণাঙ্গ চিকিৎসাটা আপনারা সঠিকভাবে পাচ্ছেন কিনা, সেটি হচ্ছে একটি ব্যাপার। এই ধরনের সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি কিন্তু অপারেশন বিহীন অবস্থায় অধিকাংশ রোগী ভালো হয়ে যায় শুধু কনজারভেটিভ চিকিৎসার মধ্য দিয়ে। এখন কনজারভেটিভ চিকিৎসাটা কি? কনজারভেটিভ চিকিৎসা কি শুধুমাত্র ব্যথানাশক ওষুধ? না। এই ধরনের ঘাড় ব্যথা, হাত ব্যথা, হাতে ঝিঝি বা অবশ থাকলে সেখানে প্রাথমিক স্টেজে ব্যথানাশক ওষুধ কিছুটা কার্যকরী ভূমিকা রাখে ব্যথা এবং প্রদাহটা কমানোর জন্য। বাট যখন একটু দীর্ঘ সময় হয়ে যায়, তখন আর ব্যথানাশক ওষুধ আর খুব একটা বেশি কাজ করে না। আর ব্যথানাশক ওষুধ মনে রাখবেন, এটা যথাসম্ভব কম খাওয়া শরীরের জন্য ভালো। দীর্ঘ সময় ব্যথানাশক ওষুধ খেলে শরীরের গুরুত্বপূর্ণ অনেক অঙ্গের ক্ষতি হতে পারে। এদিকে ব্যথানাশক ওষুধ খেলেই যে আপনার এই ধরনের ঝিঝি, অবশ ভারী ভারী ব্যথা কমে যাবে, ব্যাপারটা এরকম হয় না। এই ধরনের রোগীরা দেখা যাচ্ছে বিভিন্ন চিকিৎসকের কাছে দৌড়াচ্ছেন, বিভিন্ন সময় পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি ইত্যাদি করে করে অনেক টাকা খরচ করে ফেলছেন, কিন্তু আসলে কনজারভেটিভ যে মূল ট্রিটমেন্টটা, সেটা পূর্ণাঙ্গভাবে না হওয়ার কারণে কিন্তু ব্যথা কমতে চায় না। কনজারভেটিভ ট্রিটমেন্ট, মূল ট্রিটমেন্ট হলো যে ব্যথানাশক ওষুধের পাশাপাশি তাকে প্রপার ফিজিওথেরাপি করতে হবে। এখন প্রপার ফিজিওথেরাপি, আমি এই শব্দটা বললাম এই কারণেই, অনেক রোগী আমাদের কাছে বলেন যে ফিজিওথেরাপিও নিয়েছি, তারপরেও ব্যথা কমছে না। আসলে তিনি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারেন নাই। তিনি হয়তো বা কোনো সেক নিয়েছেন, বা কোনো মেশিনের চিকিৎসা নিয়েছেন, বা কোনো টেকনিশিয়ানের কাছ থেকে নিয়েছেন, অথবা টেকনোলজিস্টের কাছ থেকে নিয়েছেন, কিন্তু প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা বলতে যেটা বোঝায় যে এটা একটা কমপ্লিট সায়েন্টিফিক চিকিৎসা পদ্ধতি। এখানে সবচেয়ে এক নম্বরে থাকবে পেশেন্ট এডুকেশন। রোগীকে এডুকেশন দিতে হবে, সে কিভাবে চলাফেরা করবে, কিভাবে কাজকর্ম করবে, তার অ্যাক্টিভিটিটা মডিফাই করতে হবে, এবং তার চলাফেরার ভঙ্গিমাটা, অর্থাৎ বডি পোশ্চার, এই বডি পোশ্চার খুবই রিলেটেড আমাদের এই ধরনের সার্ভাইকেল রেডিকুলোপ্যাথির সাথে। সুতরাং তার বডি পোশ্চারটাকে কারেকশন করতে হবে, তার আর্গোনমিক্সটাকে কারেকশন করতে হবে। এটা হচ্ছে এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় হচ্ছে যে যখন দীর্ঘ সময় ব্যথা থাকে, তখন সাধারণত সফট টিস্যু ডিসফাংশন দেখা দেয়, জয়েন্টের মধ্যে ডিসফাংশন দেখা দেয়, নার্ভের মধ্যে ডিসফাংশন দেখা দেয়। এই যে ডিসফাংশনের কারণে যে ব্যথাটা, যে অবশ,
সেই ডিসফাংশনটা আপনাকে কারেকশন করতে হবে। এর জন্য স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট করে তার সঠিক স্ট্রাকচারাল ডায়াগনোসিসটা করতে হবে যে কোন স্ট্রাকচারটাতে তার প্রবলেম আছে, এবং সেই স্ট্রাকচারগুলোকে কারেকশন করতে হবে বিভিন্ন ধরনের এক্সারসাইজের মাধ্যমে। এখন এক্সারসাইজটা ডিপেন্ড করবে কোন স্ট্রাকচারটা তার ইনভলভমেন্ট আছে সেটার উপর। সেখানে স্ট্রেংথেনিং এক্সারসাইজ হতে পারে, স্ট্রেচিং এক্সারসাইজ লাগতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তার নার্ভ মোবিলাইজেশন এক্সারসাইজ দিতে হবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এই ধরনের সার্ভাইকাল রেডিকুলোপ্যাথির ক্ষেত্রে, কারণ আগেই বলেছি যে নার্ভের মধ্যে চাপ থাকে, ফলে হাত ঝিঝি অবশ অবশ ভারী ভারী লাগে। এই জন্য নার্ভকে কারেকশন করতে হবে, ডিসফাংশনটাকে কারেকশন করতে হবে, ডিসফাংশনটাকে রিলিভ করতে হবে। এই জন্য নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। নার্ভের মধ্যে সার্কুলেশন বাড়ানোর জন্য, নার্ভের নিউট্রিশনটাকে বাড়ানোর জন্য খুবই, এবং ব্যথা কমানোর জন্য, নার্ভের চাপ কমানোর জন্য খুবই জরুরি। এর সাথে ম্যানুয়াল থেরাপি খুবই ইম্পর্টেন্ট, যেমন জয়েন্ট মোবিলাইজেশন, সফট টিস্যু মোবিলাইজেশন, বিভিন্ন টেকনিক আছে। স্ট্রাকচারাল ডায়াগনোসিস বা অ্যাসেসমেন্ট করে সেই মোবিলাইজেশন টেকনিকটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে সহজে নার্ভের চাপ কমে যাবে, হাড়ের মাংসপেশিগুলা কারেকশন হয়ে যাবে, জয়েন্টটা কারেকশন হয়ে যাবে, ব্যথা কমে যাবে। এর সাথে অল্প পরিমাণ ইলেকট্রিক্যাল মডালিটিস যেগুলি ব্যথা কমাতে সহায়ক হিসেবে কাজ করে, যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি, শর্ট ওয়েভ, টেন্স, এরকম বেশ কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস আছে, দু একটা ইউজ করলে কিছুটা সহায়ক ভূমিকা পালন করবে। তো আমরা যদি এইভাবে কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে পারি, প্রপার ফিজিওথেরাপি চিকিৎসাটা করতে পারি, তাহলে অপারেশনের কোনো প্রয়োজনীয়তা এই ধরনের রোগীদের সাধারণত লাগে না। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের সমস্যায়, অর্থাৎ ঘাড় ব্যথা, হাত ব্যথা, হাতে ঝিঝি, অবশ অবশ ভারী ভারী সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন, আপনারা একজন ম্যানুয়াল অ্যান্ড ম্যানিপুলেশন থেরাপি স্পেশালিস্ট বা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।